হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মাইনর অথবা ডিএসসি সোশিওলজি থেকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো গৌণ গোষ্ঠীর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি। ঠিক আছে, এই যে গৌণ গোষ্ঠী রয়েছে, এই গৌণ গোষ্ঠী সম্পর্কে কিন্তু আগের ক্লাসের মাধ্যমেও তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে যাদের তোমাদের মাইনর অথবা ডিএসসিতে সোশিওলজি রয়েছে, তাদের এই যে বিষয়টা সিলেবাসের মধ্যে থেকে এই যে গৌণ গোষ্ঠী বা প্রাথমিক গোষ্ঠীর যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেই গৌণ গোষ্ঠীর যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথমত দেখো যে বিষয়টা জানবো সেটা হচ্ছে গৌণ গোষ্ঠী কি। এর আগের ক্লাসের মাধ্যমেও কিন্তু তোমাদের সঙ্গে গৌণ গোষ্ঠী সম্পর্কে আলোচনা করেছি, তবে গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো জানার ক্ষেত্রে তার সংজ্ঞাটাও একবার দেখে নিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, গৌণ গোষ্ঠী কি বলেছে? যে সামাজিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে পরোক্ষ বা অনাত্মীয় এবং আনুষ্ঠানিক সম্পর্ক বিদ্যমান থাকে তাকেই বলা হয় যে গৌণ গোষ্ঠী। ঠিক আছে, এবার এই গৌণ গোষ্ঠীর ক্ষেত্রে কিছু মূল ভিত্তি লক্ষ্য করা যায়। যেমন কি রয়েছে, যেমন বলেছে দেখো, এটি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বা স্বার্থ পূরণের লক্ষ্যে কিন্তু যে সুসংগঠিতভাবে গড়ে ওঠে। অর্থাৎ গৌণ গোষ্ঠীর ক্ষেত্রে যেই বিষয়টা গুরুত্বপূর্ণ বা যেই একটা মূল যে বিষয়টা রয়েছে, মূল ভিত্তি যেটা রয়েছে সেটা হচ্ছে এই গৌণ গোষ্ঠীটা কিভাবে গড়ে ওঠে, কোনো নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য বা কোনো নির্দিষ্ট হচ্ছে যে স্বার্থ পূরণের জন্য কি হতো, এই গৌণ গোষ্ঠীটা কিন্তু গড়ে উঠতো। ঠিক আছে, আচ্ছা, উদাহরণ হিসেবে কি বলা হয়েছে দেখো, যে রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, কোনো ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক যে সংস্থা, এগুলো হচ্ছে গৌণ গোষ্ঠীর উদাহরণের মধ্যে কিন্তু পড়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার গৌণ গোষ্ঠীর কিছু আর কি বৈশিষ্ট্য রয়েছে, মূল বৈশিষ্ট্য সমূহ কি বলেছে দেখো। প্রথমত যে বৈশিষ্ট্যটি বলেছে সেটা হচ্ছে বৃহৎ আকার। এক্ষেত্রে বলেছে গৌণ গোষ্ঠী সাধারণ আকারে অনেকটা বড় হয়। গৌণ গোষ্ঠীর যে আকারটা সেটা কিন্তু অনেকটাই বড় ধরনের হয় এবং এর সদস্য সংখ্যাও কিন্তু বিপুল পরিমাণে হতে পারে। ঠিক আছে, তারা ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু থাকে। তাহলে গৌণ গোষ্ঠীর ক্ষেত্রে একটা মূল বৈশিষ্ট্য কি, এই গৌণ গোষ্ঠীটা হচ্ছে আকারে বৃহৎ হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর রয়েছে দেখো পরোক্ষ সম্পর্ক। অর্থাৎ এই গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে কিন্তু যে সরাসরি বা মুখোমুখি নিবিড় সম্পর্কটা কিন্তু থাকে না। গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে যে মুখোমুখি সম্পর্কটা কিন্তু লক্ষ্য করা যায় না। অধিকাংশ ক্ষেত্রে সম্পর্ক হয় কি হচ্ছে অব্যক্তিগত এবং আনুষ্ঠানিক। ঠিক আছে, আচ্ছা, তারপর রয়েছে স্বেচ্ছাধীন সদস্য পদ। এখানে বলেছে এই গোষ্ঠীর সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। অর্থাৎ গৌণ গোষ্ঠীর যে সদস্য হতেই হবে সেটার ক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যতামূলকতা কিন্তু নেই। ঠিক আছে, ব্যক্তি নিজের বিশেষ প্রয়োজন বা ইচ্ছার উপর ভিত্তি করে এটার কিন্তু সদস্য পদটা গ্রহণ করতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তির যদি ইচ্ছা হয় সেক্ষেত্রে, ঠিক আছে, বা বিশেষ কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে সে কি করতে পারবে, এই গৌণ গোষ্ঠীর কিন্তু সদস্য পদটা লক্ষ্য করতে পারবে। তাহলে গৌণ গোষ্ঠীর মূল কিছু বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় যে এটা বৃহৎ আকারের হয়, এটাতে সদস্যদের মধ্যে কোনো মুখোমুখি সম্পর্ক থাকছে না এবং এটাতে কি হচ্ছে পরোক্ষ সম্পর্ক থাকছে এবং কি হচ্ছে স্বেচ্ছাধীন সদস্য পদ। অর্থাৎ সদস্যরা কোনো বিশেষ প্রয়োজন বা নিজের ইচ্ছায় কিন্তু এর সদস্য পদ কিন্তু গ্রহণ করতে পারে। এছাড়াও বলা যায় যে কিছু আচরণগত এবং যে কার্যগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন কি রয়েছে দেখো, নির্দিষ্ট কোনো উদ্দেশ্য কেন্দ্রিক। বলেছে গৌণ গোষ্ঠী বিশেষ আর কি কোনো স্বার্থ বা সুনির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে কিন্তু আর কি তৈরি হয়। গৌণ গোষ্ঠীটা কেন তৈরি হয়, কোনো বিশেষ প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে বা কোনো বিশেষ স্বার্থের দিকে লক্ষ্য রেখে গৌণ গোষ্ঠীটা কিন্তু তৈরি হয়ে থাকে। তারপর রয়েছে দেখো আনুষ্ঠানিক কিছু নিয়ম কানুন। অর্থাৎ চুক্তিবদ্ধ শর্ত, লিখিত আইন, প্রাতিষ্ঠানিক বিধিনিষেধের মাধ্যমে কি হচ্ছে সদস্যদের মধ্যে একটা যে আর কি সম্পর্কটা নিয়ন্ত্রিত হচ্ছে। তারপর রয়েছে ভূমিকা ভিত্তিক মর্যাদা। এখানে রয়েছে সদস্যদের মর্যাদা তার ব্যক্তিগত গুণ বা রক্তের সম্পর্কের ওপর নয়, বরং গোষ্ঠীতে তার অর্পিত দায়িত্ব এবং ভূমিকায় নির্ধারিত হয়। ঠিক আছে, তারপরে লাস্টের দিকে বলা যায় যে এটার হচ্ছে সাময়িক কিছু স্থায়িত্ব। এখানে বলেছে নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জিত হয়ে গেলে অনেক সময় এই গোষ্ঠীর কার্যকারিতা বা যে অস্তিত্ব কিন্তু বিলুপ্ত হতে পারে। অর্থাৎ কোনো যেই নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যের অর্জনের জন্য এটা আর কি গঠিত হয়েছিল, সেই লক্ষ্য বা উদ্দেশ্যটা যদি অর্জিত হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় কি দেখা যায়, এই গোষ্ঠীর যে অস্তিত্ব সেটা কিন্তু বিলুপ্ত হতে পারে। এটা কিন্তু
হতে পারে ক্ষেত্রে বলা হয়েছে, ঠিক আছে? একেবারে যে হয়ে যায় সেটা না, মানে যে নির্দিষ্ট যে উদ্দেশ্য বা স্বার্থটা আর কি যে অর্জিত হয়ে গেলে অনেক সময় এটার যে আর কি অস্তিত্ব সেটা বিলুপ্ত হতে পারে, ঠিক আছে? তাহলে এই যে গৌণ গোষ্ঠীর বেশ কিছু যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ঠিক আছে? ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? এছাড়াও তোমাদের কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা প্রথমত প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, তারপরে রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তোমাদের সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের স্টুডেন্টসদের জন্য কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনরের স্টুডেন্টসদের জন্য কোর্স ফি রয়েছে 699, ঠিক আছে? চলো, এই ছিল মূল আজকে আলোচনা বা ইনফরমেশনের বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।